কর্মকর্তা দেবাংশু ভট্টাচার্য। নমস্কার, এবিপি আনন্দের সকল দর্শক এবং টিভির সামনে বসা সকল মা কাকিমাকে আমার প্রণাম জানাই। এবং এই আমার বিপক্ষে উপস্থিত, যদিও দুজন এখন মঞ্চে নেই, বিপক্ষে উপস্থিত একজন কংগ্রেসের প্রতিনিধি এবং 3 জন বিজেপির প্রতিনিধিকেও আমার প্রণাম জানাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, আমি ভেবেছিলাম আজকে যখন মোশনটা যুক্তিতর্কের ডাক আসে, আমি ভেবেছিলাম মোশনটা এরকম হবে, কেয়া হুয়া তেরা ওয়াদা, 60 টাকার পেঁয়াজ আর 70 টাকার আদা। কারণ আজকে একটা ঘটনা দেখলাম যে নীতিশ কুমারকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের মঞ্চে বিভিন্ন রকম জিনিস ছুঁড়ে মারা হয়, এটা আমরা ইতিহাস দেখেছি এবং কোনোটাই কাম্য নয়, এটা গণতন্ত্রের জন্য হানিকারক। কিন্তু নীতিশ কুমারকে পেঁয়াজ ছুঁড়েছে আজকে কোথায় যেন একটা, মানে মানুষের রাগ কোন জায়গায় গেছে বুঝতে পারছেন। আর এদিকে দেবজিৎ দাস সেখানে পেঁয়াজ আদার দাম বললো। আমি বলছি বিহারে তো তৃণমূল কংগ্রেস সরকার চালায় না, ওখানে কেন নীতিশবাবুকে পেঁয়াজের ছোড়া খেতে হচ্ছে? এটা একটু দেবজিৎ দা যদি পরবর্তীকালে এসে বসেন তাহলে খুব ভালো হয়। এখন গণতন্ত্র ইস্যুটা মেনলি গণতন্ত্র, আমার আগের বক্তারা খুব সুন্দরভাবে বলেছেন। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যারা আমরা 24-25 বছর বয়স, তারা হয়তো অনেকেই আছেন যারা রাজনৈতিক জ্ঞান হওয়া থেকে তৃণমূল কংগ্রেসের শাসনকাল দেখছি। আবার অনেকেই আছেন যারা ধরুন লাস্ট 6 বছর বিজেপির শাসনকাল দেখছেন। ফলে তন্ময়বাবুদের জন্য একটু সুবিধাজনক হয় ইতিহাসটাকে খুব সুন্দরভাবে বিকৃত করে প্রেজেন্ট করে দেওয়ার। আমি ওই সমস্ত কথায় পরে আসি। প্রথমেই গণতন্ত্রে গণর কিন্তু একটা ভীষণ গুরুত্ব রয়েছে, কারণ গণ ছাড়া তো আর সেই তন্ত্রটা গঠন করে কোনো লাভ নেই। এখন আলু পেঁয়াজ থেকে শুরু করে সবকিছুই গণর সাথে জড়িত। কারণ এবিপি আনন্দের প্রোগ্রামটা যখন চলছে, আমার মা বা আমার মা কাকিমারা হয়তো রান্নাঘরে রান্না করতে যাবেন, যেই রান্নাঘরে নরেন্দ্র মোদী এক হাতে পেঁয়াজ নিয়ে রয়েছেন, এক হাতে আলু নিয়ে রয়েছেন, এক হাতে আদা নিয়ে রয়েছেন, এক হাতে দামি গ্যাস সিলিন্ডার নিয়ে রয়েছেন, যেটার ভর্তুকির টাকাটাও ব্যাংকে ঢুকছে না। ফলে এইটা হয়ে গেছে এখন সমস্যার জায়গা। এবার গণতন্ত্রের বক্তব্যে আসি। দেখুন, সিপিএম এর সময় যেটা সুমনদা একটা কথা বলেছেন, এই কথাটা আমি ভীষণভাবে মানি। সেটা হচ্ছে তখন হয়েছে বা দেশে অন্যান্য জায়গায় হয়েছে বলে কি এখন হবে সেটাকে জাস্টিফাই করা যায় না। প্রথম কথা হচ্ছে জাস্টিফাই কখনোই করা যায় না। কিন্তু যেমন ধরুন সুমনদা, আমি একটা উদাহরণ দিই আপনাকে। ধরুন আপনি আজকে এবিপি আনন্দের শুরু থেকে এডিটার, আপনি চ্যানেলটা চালাচ্ছেন। ধরুন আপনি এমন কারোর পরে একজনের পরে দায়িত্ব পেতেন যিনি একটা নির্দিষ্ট সময় চ্যানেলটা চালিয়েছেন, তখন কিন্তু আপনার পারফরমেন্স রিপোর্টটা এটা দিয়ে ঠিক হতো যে উনি কতটা টিআরপি এনে দিতে পেরেছিলেন এবং আপনি আজকে কতটা এনে দিতে পারছেন, একটা তুল্যমূল্য বিচারের ক্ষেত্রে। আজকের দিনে দাঁড়িয়ে 35 বছরের একটা জংধরা সিস্টেমকে এবং একটা মানসিকতাকে যেটা কালচারে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেটাকে 7 থেকে 8 বছরে নষ্ট করা শেষ করা যায় না। কিন্তু সিপিএম এর যে কালচারটা, সেই কালচারটা আজকে অনেকটাই কমাতে সক্ষম হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোডশেডিংও বাংলার মানুষের কালচার হয়ে গেছিল, আজকে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিয়েছেন। একসময় সম্পূর্ণভাবে এটা আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। কারণ সিপিএম এর সময় যে লোকসভা ভোটের উদাহরণটা সুমনদাও দিচ্ছিলেন, এটাকেও দিচ্ছিলেন, অনিল বসুর 5 লক্ষ ভোটে জেতা, কিংবা কেশপুরের উদাহরণ। আমি বলি তৃণমূল কংগ্রেস আসার পর থেকে 2014 সালে একটা লোকসভা নির্বাচন হয়েছে, 2016 একটা বিধানসভা নির্বাচন হয়েছে, যে বিধানসভা নির্বাচনে সূর্যবাবুরা ডবল সেঞ্চুরি করছিলেন, প্রায় জোটের মন্ত্রিসভা গঠন হয়ে গেছিল। তন্ময় এখানে থাকলে জিজ্ঞাসা করতাম তিনি হোয়াটসঅ্যাপে কোন মন্ত্রিত্ব বা মন্ত্রক পাচ্ছিলেন আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কিছু হওয়ার পরেও ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা চ্যানেলে এসে বসে বলে গিয়েছেন, সুমনবাবুরাও ডিসকাশন করেছেন, তারপরেও তৃণমূল কংগ্রেস ফেরত এসছে। 2019-এর লোকসভা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। হ্যাঁ, এই রাজ্যে তৃণমূল 22টা পেয়েছে, বিজেপি 18টা পেয়েছে। তারপরে 3টে বাইপোল হয়েছে, সেখানেও তৃণমূল কংগ্রেস জিতেছে। এবার আপনি বলতে পারেন পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা, এই সমস্ত নির্বাচনগুলোতে কি কোথাও কোনো ঝামেলা অশান্তি হয়নি? হ্যাঁ, হয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল, যে জাজমেন্টে বলেছিল যে নির্বাচনের সিটগুলো নিয়ে, আনকন্টেস্টেড সিটগুলো নিয়ে বিরোধীরা ওটাকে বাতিল করতে বলেছিল, সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু বৈধ বলেছিল, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। এবার আমি একটু ইতিহাসের দিকে চলে যাই, কারণ তন্ময়দা অনেকগুলো কথা বললেন। এবার তন্ময়দা এখানে থাকলে সত্যি খুব ভালো হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে মদের প্যাকেট নিয়েও, যাই হোক, সেটা চলে গিয়েছেন আর কি। তন্ময়দা প্রথমেই 20 টাকার মদের পাউচ নিয়ে একটা কথা বললেন। আমি একটা কথা বলতে চাই, কেরালা যেখানে তন্ময়দারা শাসন করছেন, পার ক্যাপিটা মদ কনজামশনে হাইয়েস্ট। কিন্তু তন্ময়দারা কিন্তু মদ্যপান বন্ধ করার বিরুদ্ধে কোনো আন্দোলন করেননি, কারণ জানেন নিজেদের রাজ্যে ট্যাক্সটা বন্ধ হয়ে যাবে যদি করেন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি রাজ্য সরকার মনে করে 20 টাকা দিয়ে কম ক্ষতিকারক দেশি মদ প্যাকেটে ভরে দেবো, যেন ওই মানুষগুলো চোলাই খেতে না যায়, যে চোলাইয়ের জন্য, খুব ভুল যদি না হয়, কি খোড়া বিশু না কি নাম ছিল, ডায়মন্ড হারবারে, আমি ভুলে যাচ্ছি, সিপিএম এর সময় খুব বিখ্যাত। তো তন্ময়বাবু খুব সুন্দরভাবে বললেন এই মদের প্যাকেটের উদ্বোধনটা কিভাবে হবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করেছেন, এত প্রকল্পের উদ্বোধন করেছেন, তন্ময়বাবুদের দেখে মুখস্থ হয়ে গেছে কোনটা সুইচ টিপে করেন, কোনটা ফিতে কেটে করেন। আমি তন্ময়বাবুদের জিজ্ঞাসা করতে চাই, পাড়ায় পাড়ায় যে চোলাই মদের ঠেকগুলো আপনাদের 34 বছরে গজিয়ে উঠেছিল, বাংলার সন্ত্রাস বেড়ে গেছিল শুধু চোলাই ঠেকগুলোর জন্য, সেই চোলাই ঠেকগুলোর আপনারা উদ্বোধন কিভাবে করতেন? ফিতে কেটে করতেন নাকি রিমোট টিপে করতেন? জানি না তখন রিমোট ছিল কিনা।
এটা তন্ময়বাবুর কাছে আমি জানতে চাইতাম। আর নারী নির্যাতন নিয়ে তন্ময়দা একটা কথা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো দুঃখ প্রকাশ করতে দেখিনি। আমি যদি খুব ভুল না হই তাহলে আপনার কামদুনি থেকে শুরু করে বারাসাত সর্বত্র বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন। আমরা কিন্তু হাতরাসে দেখলাম মুখ্যমন্ত্রী বাড়িতে যাওয়ার তো দূরের কথা, মিডিয়াকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এটাও আমরা কিন্তু তফাতে দেখেছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা আমরা সবাই জানি, যখন বানতলা ধর্ষণকাণ্ড হয়েছিল সেই সময় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সম্ভবত প্রশান্ত সুর, যাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই স্বাস্থ্যকর্মীদের ধর্ষণ করা হলো কেন, তিনি বলেছিলেন ওদেরকে সম্ভবত ছেলে ধরা ভেবে রেপ করে দিয়েছে। মানে ছেলে ধরা হলে তাকে রেপ করা যায়, এটা হচ্ছে সিপিএম এর সময়কার কালচার। আর তারপরে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কি বলেছিলেন, এরকম ঘটনা তো কতই ঘটে। তাদের আজকে টিম টিম করে জ্বলতে থাকা 28-29টা আসনের মধ্যে একটা এলাকার বিধায়ক এসে যখন এই কথাটা বলছেন, আমি জানি না তন্ময়দার বয়স আমার থেকে অনেক বেশি, তন্ময়দার এটা খুব ভালো মতো মাথায় রাখা উচিত। আর কালীঘাটের সম্পত্তির কথা তন্ময়দা বলেছেন, আমি বলছি আমাদের বিকাশবাবু তো মোটামুটি হাইকোর্টে বালিশ কম্বল নিয়েই ঘুমান রাত্রিবেলা, সবসময় মামলা করে বেড়াচ্ছেন আর কি, 4-5টা করে ঘর তালা দিয়ে, মানে ঘর আটকাতে তালা লাগে আর বাংলার উন্নয়ন আটকাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লাগেন আর কি। তো তিনি এগুলো নিয়ে মামলা করতে পারলেন না কেন? এতগুলো প্লট একটা পরিবারের নামে, যদি বেআইনি একটু মামলা ঠুকে দিন না। আপনাদের তো গোছা গোছা মামলা, সকালে উঠে ভাবেন কোথায় কটা মামলা ঠোকা যায়, একটু ঠুকে দিন, তাহলে পরবর্তীকালে এটা নিয়ে একটু ভালো রকমভাবে ডিসকাশনটা হতে পারে আর কি। এবার গণতন্ত্রের মধ্যে কি সংবাদ মাধ্যমের তো একটা বিশাল বড় রোল আছে, কারণ চতুর্থ স্তম্ভ বলি আমরা গণতন্ত্রের। এবার আমি একটু আসি, তন্ময়বাবু এসে গেছেন দেখে খুব ভালো লাগলো। আমি যদি খুব ভুল না হই, আনন্দবাজার পত্রিকা তন্ময়বাবুদের সময় প্রায় 1 মাসের মতো ছাপা বন্ধ ছিল না? আমি যদি খুব ভুল না হই, হ্যাঁ 1 মাসের মতো ছাপা বন্ধ ছিল আনন্দবাজার পত্রিকা। এখানে গণতন্ত্রের পক্ষে তন্ময়বাবু কথা বলতে এসেছেন। আমার প্রথম বিরোধী তন্ময়বাবু বিজেপির তৃতীয় প্রতিনিধি আর কি, পরোক্ষ প্রতিনিধি। এবার বিজেপির সরাসরি যারা প্রতিনিধিত্ব করছেন, দেবজিৎ দা এবং শ্রমিক দা, এই আনন্দবাজার পত্রিকা গ্রুপেরই এবিপি আনন্দের হিন্দি চ্যানেল এবিপি নিউজ, পূর্ণপ্রসূন বাজপেয়ী বলে একজন ছিলেন, যিনি রাত্রি 9টায় মাস্টার স্ট্রোক বলে একটা অনুষ্ঠান করেছিলেন, যে অনুষ্ঠানটায় নরেন্দ্র মোদীর মিথ্যাচারগুলো তুলে ধরা হতো। অভিসার শর্মা কিছু কঠিন প্রশ্ন করেছিলেন, চ্যানেলের স্যাটেলাইটে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছিল আপনাদের সরকার, এবং বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর তিনজন অভিসার শর্মা, পূর্ণপ্রসূন বাজপেয়ী এবং আরেকজন মিলিন্দ খান্দেকার, তাদেরকে চ্যানেল কর্তৃপক্ষকে প্রেশারাইজ করে তাড়াতে তারা বাধ্য হন। তারপরে চ্যানেলের আবার কিন্তু স্যাটেলাইটে আর কোনো ডিস্টারবেন্স আসে না। এটা ইতিহাস, আপনাদের কথা আর আপনাদের কথা। আর এই বাংলায় দাঁড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ঘোর বিরোধিতা করেছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদা জল খেয়ে পড়েছিল, লেখালেখি করেছে। আমরা দেখেছি 2016 বিধানসভায় সংবাদ মাধ্যমের রোল এই বাংলায় কী ছিল। তারাই সবাই মিলে জোটের মন্ত্রিসভা গঠন করে দিয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, গর্ব করে বলতে পারি, আমার রাজ্যে দাঁড়িয়ে একটা সংবাদ মাধ্যমেরও স্যাটেলাইট ডিস্টার্ব হয় না। আমার বাংলায় দাঁড়িয়ে একটা চ্যানেলকেও প্রেশার করে তাদের কোনো রকম সাংবাদিককে পদত্যাগ করাতে বাধ্য করতে হয় না, আর একটাও সংবাদপত্র ছাপা বন্ধ থাকে না। এটা হচ্ছে বাংলায় গণতন্ত্র। এবং আমার একদিকের বিপক্ষের বক্তা যারা 34 বছরের অতীত নিয়ে কথা বলছেন, এবং একজন যারা বর্তমান তারা কথা বলছেন, আমি তাদের ইতিহাসটা খালি এই জায়গায় দাঁড়িয়ে তুলে ধরলাম। আর গণতন্ত্রের কথা বলছেন, আজকে সম্ভবত আনন্দবাজার পত্রিকাতেই পড়ছিলাম, সোমনাথ চট্টোপাধ্যায়ের নাতি, তাকে রাজ্য সরকার রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ভাইস প্রেসিডেন্ট করেছে। এটা হচ্ছে গণতন্ত্র। আর সেই সোমনাথ চট্টোপাধ্যায় ইতিহাস কি নাকি আমি সেই জায়গাতেও এই মুহূর্তে যাচ্ছি না। তো এখন যে জায়গায় বিষয়টা দাঁড়াচ্ছে, এই রাজ্যপাল যখন আমাদের এখানে কথাটা বলছেন না, এটা খুব অদ্ভুত লাগে। আমি বলছি দেখুন, রাজ্যপাল বলছেন, বিরোধীরা বলবেন রাজ্যপাল ঠিক কথা বলছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজ্যপাল তো আর অনেকগুলো স্টেটে রয়েছে যেখানে বিজেপি শাসন করছে। উত্তরপ্রদেশের কে রাজ্যপাল, আপনারা কেউ নাম বলতে পারবেন? উত্তরপ্রদেশের মানুষকে গিয়ে জিজ্ঞাসা করুন সেখানকার রাজ্যপালের নাম কি না। কারণ তার কাজটাই হচ্ছে মুখে লিউক্লোপ্লাস্ট লাগিয়ে রাজভবনে বসে থাকা। হাতরাসে যখন এরকম ঘটনা ঘটলো, না উত্তরপ্রদেশের রাজ্যপালের থেকে কোনো বক্তব্য শুনলাম, আর যখন বিহারে বাঙালি মা বোনেরা মা দুর্গার মূর্তিটাকে আঁকড়ে ধরে রয়েছে, আর বিজেপির বর্বর পুলিশ বাহিনী সেই মা কাকিমার উপরে গুলি চালিয়ে একটা ভাইকে, বাঙালি ভাইকে মেরে দিল, তখনও বিহারের রাজ্যপালের মুখ থেকে কোনো রকম বক্তব্য আমরা শুনলাম না। এই বাংলায় দাঁড়িয়ে ওনারা দুর্গাপুজো নিয়ে কথা বলেন, উত্তরপ্রদেশে দুর্গাপুজো বন্ধ, রামলীলা হবে, দুর্গাপুজো হবে না। আমাদের শুভঙ্কর দাও বলে গেছিলেন, বললেন কেউ নিন্দা করেনি। আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে দাঁড়িয়ে নিন্দা করছি, আমরা বিভিন্ন জায়গায় নিন্দা করেছি। এবং উত্তরপ্রদেশে দাঁড়িয়ে, বিহারে দাঁড়িয়ে আজকে দুর্গাপুজো নিয়ে কি কন্ডিশন, এটা আপনারা দেখেছেন, সবাই ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে দেখেছেন। এটা হচ্ছে বিজেপির অবস্থা। আর আসামেও বাঙালিদের কি অবস্থা সেটা আপনারা সবাই দেখছেন। ত্রিপুরাতেও ছুটি বাতিল হয়ে গেছে, আমি আগের দিনে এসে বলেছি। ফলে এটা হচ্ছে গণতন্ত্র থেকে শুরু করে মানে বর্তমানে অবস্থা। আর সিপিএম এর ব্যাপারটা হচ্ছে, দেখুন আমরা বললাম যেটা জ্ঞান হওয়া থেকেই ধরুন, প্রায় কিছুটা রাজনৈতিক জ্ঞান হওয়া থেকেই তৃণমূল কংগ্রেসের সরকার দেখছি। কিন্তু ইতিহাস যদি পড়া শুরু করি বা ইতিহাস যদি ঘাঁটা শুরু করি, সেই জায়গায় দাঁড়িয়ে এমন বহু এই সায়েন্টিফিক রিগিং শব্দটা আমরা শুনেছিলাম তো সিপিএম এর সময় দাঁড়িয়ে। আরামবাগে যেটা 5 লক্ষ ভোটে জেতার গল্প বলেছেন, আর ওদিকে 1 লক্ষ ভোটে জেতার গল্প বলেছেন। বুথের পর বুথের হিসাব আমি দিয়ে দিতে পারি। তন্ময়দা বলছিলেন একটা বিধানসভার গল্প কেশপুর, বাকি 293টা একদম শান্তিপূর্ণ ভোট হতো। প্রত্যেকটা বিধানসভা থেকে 15-20টা করে বুথের হিসাব দিয়ে দিতে পারি, যেখানে 800টা ভোট সিপিএম পেয়েছে আর 3টে ভোট পেয়েছে বিরোধীরা। এইরকম নজির রয়েছে। আমি প্রত্যেকটা বিধানসভার আপনাকে নজির দিয়ে দিতে পারি এরকম বুথের।
তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে এরকম কথাগুলো বলতেই পারেন। আর দেবজি, আরেকটা কথা, শ্রমিকদা আমাদের শুরু করেছিলেন প্রশান্ত মহাসাগরে স্নান কথাটা বলে, সত্যি কথাটা সুন্দর, কিন্তু আমি বলছি শ্রমিকদা ওই প্রশান্ত মহাসাগরে স্নান আপনাদের নরেন্দ্র মোদীও 2012 সালে করেছিলেন এবং প্রায় 2-3 বার ডুব লাগিয়েছিলেন। 2012 সালে বিধানসভা নির্বাচনে একবার ডুব দিয়েছিলেন প্রশান্ত মহাসাগরে, এবং 2014 লোকসভা নির্বাচনেও আমাদের তৎকালীন নরেন্দ্র মোদীকেই প্রশান্ত মহাসাগরে ডুব লাগাতে হয়েছিল। তো যাই হোক, তখন আপনাদের প্রশান্ত মহাসাগরে ডুব লাগাতে ভালো লেগেছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা, হ্যাঁ এটা আমি লিখে রেখেছিলাম কিন্তু কোথায় মিস হয়ে গেছিল, ব্যাপারটা ভালো হয়েছে মনে পড়ে গেছে। আরেকটা শ্রমিকদা আমাদের বলেছেন যে শুরুই করেছিলেন তিনি তার বক্তব্য দিয়ে যে বিহারে কোথাও সন্ত্রাস দেখতে হয়নি, একটা নির্বাচন হলো। আমি মনে করিয়ে দিতে চাই, এই নির্বাচন পর্বের শুরুতেই একজন বিধানসভার পদপ্রার্থীকে গুলি করে খুন করেছে আততায়ীরা, বিহারে খুন হয়েছে। বাংলার ইতিহাসে আমি জানি না, এই 9 বছরে তো বাদ দিন, আমি জানি এর আগেও কোনো নথিতে আছে কিনা যে বিধানসভার কোনো পদপ্রার্থীকে গুলি করে খুন করা হয়েছে। এটা কিন্তু বিহারের ঘটনা। আমি জানি না শ্রমিকবাবুরা হয়তো সেই ঘটনাগুলো শোনেননি, স্বাভাবিকভাবেই সেই ঘটনাগুলো তাদের শুনতে একটুখানি সমস্যা হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের গণতন্ত্র নিয়ে যখন আলোচনা চলছে, তখন বাংলার মাটিতে দাঁড়িয়ে কটা গণহত্যা হয়েছে, কি হয়েছে না হয়েছে, বাংলার মানুষের কাছে ইতিহাসটা স্পষ্ট। তাই সিপিএম কি বলবে না বলবেন, এটা তো এক্সপিরিয়েন্সের ব্যাপার, যে বাংলার মা কাকিমারা আমাদের টিভির সামনে বসে আছেন, পাড়ার চায়ের দোকানে সিঙ্গারার দোকানে হঠাৎ করে লাশ পড়ে যাবে, কে একটা গুলি মেরে দিয়ে চলে গেল, জঙ্গলমহল থেকে শুরু করে দার্জিলিং, কেন এই জায়গাটা হলো? এটা তো গণতন্ত্র হরণ, মানুষ তার অধিকার পায়নি। দার্জিলিং এর মানুষ আস্তে আস্তে ক্ষোভ জমছিল। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা কতবার গেছিলেন বলুন তো, দার্জিলিং এ উঠতেনই না, তারা ভয় পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে গিয়ে দার্জিলিংটাকে কন্ট্রোলের মধ্যে আনলেন, জঙ্গলমহলে যেতেনই না। বন্দুকধারী মাওবাদীরা তাদেরকে বললো, দেখো তোমরা খাবার পাচ্ছ না, তাহলে বন্দুক ধরো। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের খাবার দিলেন, স্বাস্থ্য দিলেন, আজকে জঙ্গলমহলটাকে শান্ত করতে পারলেন। তো এটা হচ্ছে গণতন্ত্র, যেটা না বামফ্রন্টের বন্ধুরা রেখেছেন। আর বিজেপি তো ছত্তিশগড় শাসন করছে, ওখানে হেরে গেছেন, 15 বছর ক্ষমতায় ছিলেন, মাওবাদী সমস্যার সমাধান করতে পারেননি। আজও স্পেশাল নিরাপত্তা বাহিনী লাগে শুধুমাত্র মাওবাদী অধ্যুষিত অঞ্চল বলে ছত্তিশগড়ে, কিন্তু জঙ্গলমহলে আমার মনে হয় না সেরকম স্পেশাল কনসেন্ট্রেশন দেওয়ার দরকার পড়ে। এবং সেখান থেকে আপনারা জিতেওছেন, গণতন্ত্রের এমন উৎসব, আপনারা জঙ্গলমহলে 3টে সিটই জিতেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কবিতা বলে অবশ্যই শেষ করব, কিন্তু তার আগে সমস্ত দর্শক যারা আছেন, হ্যাঁ আমার আগে অনেকে আজকে কবিতা বলেছেন আর কি, মোটামুটি আমার দারুণ লাগলো আর কি, অনেকেই বলেছেন। তো পরের শোতে আমি তন্ময়দার থেকে এক্সপেক্ট করবো একটা কবিতা, তন্ময়দা বলবেন। তো এই কবিতাটা হচ্ছে বেনি মাধব কবিতাটা আমরা সবাই পড়েছি, জয় গোস্বামীর। তো এই বেনি মাধব যদি গণতন্ত্র হয় আর কি, গণতন্ত্র গণতন্ত্র তোমার বাড়ি যাব, গণতন্ত্র তুমি কি আজও আমার কথা ভাবো, আমি তো সেই লোকাল জোনাল সর্বহারার নেতা, আগুন জেলে পুড়িয়েছিলাম বঙ্গবাসীর কাঁথা, পদ্ম পাতায় ভোট বেচেছি, সস্তা হেঁকে দর, কেমন ভাবে করবো দখল দিদিমণির ঘর, গণতন্ত্র রক্ত ভাতে পেট ভরা তো বুড়ি, 3টে দশক মিষ্টি কথা পিঠের মাঝে ছুরি, আরামবাগে 5 লাখে জয় নন্দরানী দল, হারা সিটেও ছাপ্পা মেরে ঘুরিয়ে দিতে ফল, এই বাংলায় স্বাস্থ্যবান গণতন্ত্রের ভুঁড়ি, এই বাংলায় স্বাস্থ্যবান গণতন্ত্রের ভুঁড়ি, নবান নেতাই চপ কাটলেট, আর শুনুন না তন্ময় একটু শুনুন, ওপেন ফোরাম আছে তো, এই বাংলায় আচ্ছা 5 লাখে ভোটে জিতেছিলেন না কোথাও একটা, এই বাংলায় স্বাস্থ্যবান গণতন্ত্রের ভুঁড়ি, এই দেখুন এটাও গণতন্ত্র হরণ, মাঝখানে ঢুকে পড়া, বুঝতে পেরেছেন? এই বাংলায় স্বাস্থ্যবান গণতন্ত্রের ভুঁড়ি, নবান নেতাই চপ কাটলেট, গাড়িতে ঝালমুড়ি, বাবুল দাদা বিমান জেঠু এতদিনের পরে সত্যি বলো সেসব কথা আজও মনে পড়ে, গণতন্ত্র যিশুর মতো বিদ্ধ করে তোকে, এথায় এসে কেঁদে ভাষায় লোক দেখানো শোকে, বঙ্গে ছিল কাস্তে শাসন দেশের মাঝে পদ্মফুল, সন্ন্যাসীকে পোড়ায় লেলো রামু জ্বালায় আফরাজুল, সন্ন্যাসীকে পোড়ায় লেলো রামু জ্বালায় আফরাজুল, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছে ঘরে, গণতন্ত্র ওরা বোধহয় মোদির পার্টি করে, কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, আলু পেঁয়াজ জরুরি নয় নতুন আইন করি, লাল গেরুয়া প্রেমের আগুন আদর্শেতে জ্বালো, লাল গেরুয়া প্রেমের আগুন আদর্শেতে জ্বালো, স্বীকার করে দুজনকেই মানিয়েছিল ভালো, গুঁড়িয়ে দিলে 4টে পায়া পুড়িয়ে দিলে চোখ, গুঁড়িয়ে দিলে 4টে পায়া পুড়িয়ে দিলে চোখ, গণতন্ত্র বঙ্গে তোমার ফ্রি ট্রিটমেন্ট হোক, শেষ তবক, বঙ্গে মানুষ ঘুমাতে যায় শান্তি ছাওয়ার ঘরে, মেঘের উপর বিছনা পাতা জ্যোৎস্না এসে পড়ে, আজ জুটেছে জুটবে কালো, থাকবে দূরে শনি, এই বাংলায় জিতবে আবার মোদের দিদিমণি, লাল সন্ত্রাস গেরুয়া বিপদ ভুলতে পারি কই, লাল সন্ত্রাস গেরুয়া বিপদ ভুলতে পারি কই, কেমন যদি লাল ভুলিয়ে আমিও সবুজ হই, এটা একজন কমরেড বলছেন আর কি। থ্যাংক ইউ, খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ দেবাংশু। আমি জানি